তা অয়ন, তুই একটুখানি বল যে তুই ডিপ্লোমা করে ভর্তি হয়েছিলিস নাকি ডাইরেক্ট ভর্তি হয়েছিলিস? আমি স্যার কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করে তারপর থার্ড সেমিস্টারে ল্যাটারাল কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করে তারপরেতে বিটেকেতে ইলেকট্রনিক্সে ভর্তি হয়েছিস? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বেশ। তাহলে কম্পিউটার সায়েন্সে যেহেতু গ্র্যাজুয়েশন করেছিলিস, সেখানে মাইক্রো প্রসেসর পড়েছিলিস তো নাকি পড়িস নি? হ্যাঁ হ্যাঁ, 8085 যে মাইক্রোপ্রসেসর ছিল আমাদের, ওটা প্র্যাকটিক্যাল করেছিলাম। ওটা আচ্ছা, ওটা সম্বন্ধে পড়েছিলাম। বেশ বেশ বেশ। কিন্তু আমাদের এখানে সিলেবাসটাকে ফলো করেছিস তো? দেখেছিস তো সিলেবাসটাতে কি আছে? আমি স্ক্রিন শেয়ার করেছি তো, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন দেখতে পাচ্ছি। আর তুই কোন কলেজে পড়িস? হ্যাঁ, আমি স্যার এই বাড়িপুর এসবিএসটি, এসবিআইএসটি। আচ্ছা, বেশ বেশ। তাহলে দেখ, আমাদের এখান থেকে কিন্তু সিলেবাসটা দেখতে পাচ্ছিস তো, EC403 মাইক্রো প্রসেসর অ্যান্ড মাইক্রো কন্ট্রোলার। 4টে মডিউল আছে। হ্যাঁ, 4টে মডিউল আছে, আর মাইক্রো প্রসেসর এবং মাইক্রো কন্ট্রোলার দুটোই কিন্তু দিয়ে দেওয়া আছে। সেটা দেখতে আচ্ছা। পাচ্ছিস তো? তাহলে এইখানটাতে দেখতে পাচ্ছিস কি, দেখ, শুধু 8085 নেই কিন্তু, 8085-এর সাথে 8086টাও আছে। তার সম্বন্ধে মডিউল 1 দেওয়া আছে, মডিউল 2 ইন্টারফেসিং। আমি জানি না কম্পিউটার সায়েন্স গ্র্যাজুয়েশন এটা পড়েছিস কি না। তারপরেতে কী আছে, মাইক্রো কন্ট্রোলার। আর তারপরেতে কী আছে, আরআইএসসি প্রসেসর। তো এই আরআইএসসি প্রসেসরটা থেকে খুব কম কোয়েশ্চেন আছে, দুটো একটা ডাইরেক্ট কোয়েশ্চেন করলেই হয়ে যাবে। কিন্তু তোর বেসিক্যালি মডিউল 1, মডিউল 2 আর মডিউল 3, এই তিনটেকে কিন্তু আমাদেরকে ভালোভাবে করতে হবে। বুঝতে পেরেছিস তো? এবারে তো অয়ন, তুই তো মোটামুটি যেহেতু পড়েছিস, তাহলে তোকে আমাকে সেরকমভাবে বলতে হবে না। আর অয়ন, এটুকুনি কিন্তু তোর সাথে কথা রইলো, যতদিন লাইভ ক্লাসে সবে জয়েন করবি কিন্তু, হ্যাঁ, মানে চেষ্টা ওকে করবি। স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার, একদম। মানে আমাকে বলে দিবি যে স্যার আমার এইরকম সময় সুবিধা আছে, আমি চেষ্টা করবো সেরকম টাইমেতে রেখে। বেশি ক্লাস নেব না, ম্যাক্সিমাম হলে আমি 12 থেকে 15টা ক্লাস নেব, তার মধ্যে সিলেবাস আমি শেষ করে নেব। ঠিক আছে? আচ্ছা, তাহলে তুই যেহেতু মোটামুটি পড়েছিস, আমার সাথে একটু একটু করে তুই মোটামুটি কথা বলতে পারবি। সেটা আসছে, প্রথম কথা কি আমাকে বল যে মাইক্রো প্রসেসর কাকে বলে। শুরুতেই আলোচনা করার সময় নিশ্চয়ই আমাদের একটুকুনি কথা আলোচনা হয়ে যাওয়ার সুবিধা। তো মাইক্রো প্রসেসর আলোচনা করার সময়তে আমাদের এখান থেকে কিসের কথা বলে দেওয়া আছে দেখ তো। প্রথমেই আমাদের বলে দেওয়া আছে, সেটা আসছে কি, একটা প্রোগ্রামেবল ডিজিটাল ডিভাইস, তাই না? কথাটা উল্লেখ করা আছে না? আমি তো হ্যাঁ স্যার। আমি তো এখানে তো স্ক্রিনে তো ওপেন করে রেখেছি। সেখান থেকে কথা আছে কি, প্রোগ্রামেবল প্রোগ্রামেবল ডিজিটাল ডিজিটাল ডিভাইস। ডিভাইস। মানে এখানটা থেকে কথাটা কীরকম দাঁড়াচ্ছে, যে নিজের ভেতরেতে কিন্তু কোনো প্রোগ্রামকে এক্সিকিউট করতে পারে। কিন্তু তার পরের কথাতেই কি বলা আছে দেখ, এটা এক্সিকিউট করে কাকে? সেই ইনস্ট্রাকশানগুলোকে, যেই ইনস্ট্রাকশানগুলো আমাদের বাইনারি ফরম্যাটেতে আছে। অ্যাকচুয়ালি সে বাইনারি ফরম্যাটেতে করে না, সে আমাদের কিসে করে, হেক্সাডেসিমাল ফরম্যাটেতে করে। তো আমি এখানেতে সেই হেক্সাডেসিমাল ফরম্যাট কি, সেটার ডিটেলস আমি ডিসকাশন করছি না, কেন সেটা ডিজিটালের পার্ট। এখানেতে কথা আছে কি, সে এরিথমেটিক অপারেশানও পারফর্ম করতে পারে, লজিক্যাল অপারেশানও পারফর্ম করতে পারে। আর এখান থেকে পরের পয়েন্ট কি দিয়ে দেওয়া আছে দেখ তো, সে কিন্তু এন্টায়ার সিস্টেমটাকেই কন্ট্রোল করে, তাই তো? তাহলে এই কথাগুলো নিশ্চয়ই তোর কাছেও জানা ছিল। আচ্ছা, এবারে আর কে জয়েন করলি? অয়ন ছাড়া আর কে জয়েন করলি? স্যার, আপনার আওয়াজটা একটুখানি মনে হয় আস্তে আসছে নাকি, বুঝতে পারছি না। আমার সাউন্ডটা ফুলই দেওয়া আছে। আমি একটু আস্তেই কথা বলছি, ঠিক আছে? তুই একটুখানি সাউন্ডটাকে ইনক্রিজ করে নে, তাহলেই বুঝতে পারবি। আচ্ছা, তাহলে এই কথাগুলো আমাদের কিন্তু বেসিক কথা, সেগুলোকে তোরা জানিস। আচ্ছা, তাহলে এবারেতে আমি যদি একটুখানি মাইক্রো প্রসেসরটাকে বলার আগে একটা ছোট্ট কথা আমি এখান থেকে আলোচনা করে নিই। মাইক্রো প্রসেসরের সময়তে সেটা মাইক্রো প্রসেসরটাকে আমরা কি বলি, ইকুইভ্যালেন্ট টু সিপিইউ অফ এ কম্পিউটার, তাই তো? তাহলে আমি এখান থেকে যদি পরের কথাটাকে তোদের সাথে অ্যাড করি, সেখান থেকে আমি কিসের কথা বলবো, সেটা আসছে কি, মাইক্রো প্রসেসর ইজ ইকুইভ্যালেন্ট টু সিপিইউ। মাইক্রো প্রসেসরকে সবাই নিশ্চয়ই জানিস এরকমভাবে মিউ পি দিয়ে রিপ্রেজেন্ট করে, কি হয়, তাই তো? যদি না জানিস এখন থেকে এই কর। তাহলে আমি এখান থেকে বলছি কি, মাইক্রো প্রসেসর সেটা আসছে কি, ইকুইভ্যালেন্ট টু সিপিইউ।
অয়ন, সিপিইউ এর কাজ কি ছিল বল অয়ন, মানে বলার চেষ্টা কর, আমি বলছি না যে পার্ট। হ্যাঁ স্যার, আগে বলুন একটু সাউন্ডটা বলুন, নেটওয়ার্ক কেটে গেছে। আমি বললাম কি মাইক্রো প্রসেসর, সেটাকে মিউপি দিয়ে লেখা হয়, সেটাকে বললাম কি ইকুইভ্যালেন্ট টু সিপিইউ। তো সিপিইউ, আচ্ছা। সিপিইউ মানে তুই নিশ্চয়ই জানিস তার পুরো কথা কি, যেহেতু কম্পিউটার পড়ছিস, মানে স্টুডেন্ট, হ্যাঁ। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হুম। তো আমাদের সিপিইউ এর পারফরমেন্স কী ছিল বা সিপিইউ এর কাজ কী ছিল? নিশ্চয়ই তুই জানিস যে সিপিইউ আমাদের কোথায় বসে থাকতো। থ্রেডগুলোকে মানে থ্রেডগুলোর উপর কাজ করে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু কথা আসছে কি সিপিইউ আমাদের বেসিক কোথায় বসে থাকতো, একদম কোনো জিনিসের একদম সেন্টার জায়গাতে থাকতো। সেন্টার জায়গা থাকা বলতে বলতে মিড পয়েন্ট নয়, মানে যে কিন্তু পুরো ঘটনাগুলোকে আমাদের অপারেট করতো। সেই সিপিইউ এর সাথে তোর কার অ্যাক্সেস থাকতো? সিপিইউ এর সাথে নিশ্চয়ই বুঝতে পারছিস অ্যাক্সেস থাকতো হচ্ছে আমাদের মেমোরির অ্যাক্সেস থাকতো। র্যাম, ক্যাচে মেমোরি। হ্যাঁ মানে মেমোরির অ্যাক্সেস থাকতো, তো র্যাম থাকুক রম থাকুক সেটার প্রশ্ন অন্য, কিন্তু সে মেমোরির অ্যাক্সেস থাকতো। মেমোরি। তার সাথে আর কার অ্যাক্সেস থাকতো? ইনপুট ডিভাইসের অ্যাক্সেস থাকতো। তাহলে এদিকটাতে থাকতো কি? হ্যাঁ ইনপুট ডিভাইসেস। আর এদিকটাতে কে থাকতো? সে আউটপুট ডিভাইসেসের সাথে অ্যাক্সেস থাকতো। আচ্ছা এখানেতে তুই অ্যারো মার্কগুলোকে ফলো করেছিস, আমি কীরকমভাবে করলাম দেখতে পেয়েছিস? দেখ ইনপুট ডিভাইসের সঙ্গে যে অ্যারো মার্কটা সেটা সিপিইউ এর দিকে দিয়েছি, আউটপুট ডিভাইসের সঙ্গে অ্যারো মার্কটা কোথায় দিয়েছি? দেখ আউটপুটের দিকে দিয়েছি। তার মানে কি বোঝাচ্ছে? ইনপুট থেকে ইনফরমেশানগুলো সিপিইউ এর দিকে আসে, সিপিইউ থেকে ইনফরমেশানগুলো আউটপুটের দিকে যায়। কিন্তু মেমোরির সঙ্গে কি হয়? সিপিইউ মেমোরির মধ্যেও ডেটাকে দিতে পারে, আবার মেমোরি থেকেও কিন্তু ডেটাকে দিতে পারে। সেই জন্য মেমোরির সাথে যে অ্যাক্সেসটা, সেই অ্যাক্সেসটা কিন্তু বাই ডিরেকশনাল হয়, তাই তো? তাহলে এখানেতে নিশ্চয়ই কথাটাকে বুঝে নিলি, এর যে ঘটনাটা সেটা আসছে কি বাই ডিরেকশনাল। নিশ্চয়ই কোনো কনফিউশন নেই। আর এই দিকে ইনপুট ডিভাইস বা আউটপুট ডিভাইসের সাথে যেগুলো, তাহলে এটা যদি বাই ডিরেকশনাল হয়, এটা একই দিকে যাচ্ছে, সেটাকে আমরা তাহলে বলি কি ইউনিডিরেকশনাল। তাহলে ইউনিডিরেকশনাল। তাহলে নিশ্চয়ই তুই বুঝতে পারছিস ইনপুট থেকে যেটা সিপিইউ এর দিকে আসবে সেটাও আমাদের কি হবে? ইউনিডিরেকশনাল, তাই তো? একদম সিম্পল কথা, এর মধ্যে কিন্তু কোনো লুকিয়ে রাখা কথা নেই, কোনো ঝামেলার কথাও নেই। আচ্ছা আচ্ছা, আমাকে তোরা যে যে আছিস সে আমাকে একটা কথা বল অয়ন, ইনপুট ডিভাইসগুলোর কাজ কি থাকে? নিশ্চয়ই জানিস ইনপুট ডিভাইসগুলো কি করে? আমাদের প্রোগ্রামগুলোকে বা ইনপুটগুলোকে সে কোথায় পাঠিয়ে দেয়? সিপিইউ এর মধ্যে পাঠিয়ে দেয়, তাই তো? তাহলে আমাদের এখান থেকে বুঝবো কি ইনপুট ডিভাইসগুলো করে কি ফিড ডেটা, তাই তো? সে ডেটাগুলোকে কোথায় ফিড করে? ফিড ডেটা টু দ্য সিপিইউ, তাই তো? তাহলে এখান থেকে নিশ্চয়ই খুব সহজ কথা, ইনপুট ডিভাইসগুলো কী করে? সিপিইউ এর মধ্যে ডেটাগুলোকে আমাদের ফিড করে দেয়, একদম কোনো এর মধ্যে কোনো চাপের কথা নেই। আচ্ছা সিপিইউ কি করে? নিশ্চয়ই বুঝতে পারছি সিপিইউ করে কি সেই ঘটনাটাকে এক্সিকিউট করে, হলো? এবারেতে আমরা যখন মাইক্রো প্রসেসর পড়ব, মাইক্রো প্রসেসরের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে সিপিইউ যে ফাংশানটা করে মাইক্রো প্রসেসরও কিন্তু সেই সেম ফাংশানটাকেই করে। মানে আমি একটা কথা বলতে পারি, দেখ তো সেটা আসছে সিপিইউ এর যা যা কাজ কম্পিউটারের ক্ষেত্রে, সেই কম্পিউটারের সিপিইউটা এসেছিল কোথা থেকে? বেসিক একটা মাইক্রো প্রসেসর থেকে এসেছিল। তো সেই কথার জন্যে আমি এখান থেকে কিসের কথা বলবো? সেটা আসছে দেখ তো সিপিইউ এর যা ফাংশান আমাদের কিন্তু মাইক্রো প্রসেসরও সেম ফাংশান। তাহলে যদি আমাদের একটা কেউ বলে কি মাইক্রো প্রসেসরের একটা বেসিক ব্লক ডায়াগ্রাম কীরকম হবে, তাহলে মাইক্রো প্রসেসরের যদি বেসিক ব্লক ডায়াগ্রাম বলে, এখানেতে কি চলে আসবে? শুধু সিপিইউ কথাটাকে আমি কেটে দেব, কেটে দিয়ে এর বদলটাতে আমি এখানটাতে কাকে লিখে দেব? মাইক্রো প্রসেসর লিখে দেবো। মাইক্রো প্রসেসর মানে আমি এখান থেকে কি লিখে দিলাম? মিউপি লিখে দিলাম, তাই তো? তাহলে এটুকুনি হচ্ছে কি আমাদের বেসিক কথা, এই বেসিক কথাটাকে কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রেখে দিতে হবে, হয়েছে? এবারেতে তোদের এখান থেকে আমাদের মাইক্রো প্রসেসর সম্বন্ধে কথা বলতে গেলে আমাদের যে কথাটা তোদেরকে বলতে হবে সেটা আসছে কি প্রথম যে মাইক্রো প্রসেসর ছিল, সেই প্রথম মাইক্রো প্রসেসর বলতে আমরা বুঝি কাকে না 4004। যেমন আমরা খুব কমন এক্সাম্পল শিখেছি 8085 যেরকম একটা মাইক্রো প্রসেসর,
ঠিক সেরকমভাবে আমরা প্রথম মাইক্রো প্রসেসরকে বলতে গেলে সেটার কথা আমরা কাকে বলি না, একটা 4-বিট প্রসেসর ছিল, যে 4-বিট প্রসেসরটা ছিল কতখানি 4004। ওকে, আচ্ছা, সেটাও কিন্তু আমাদের কিন্তু একদম শুরুর দিকের প্রসেসর নয়। শুরুর দিকের প্রসেসর বলতে গেলে আমাদেরকে কার কথা আলোচনা করতে হয়, ফার্স্ট জেনারেশন। ওকে, ফার্স্ট জেনারেশনে কিন্তু আমাদের মাইক্রো প্রসেসর ছিল না, সেই জেনারেশনেতে আমাদের গিয়েছিল ভ্যাকিউম টিউব। ওকে, সেই ভ্যাকিউম টিউব নিয়ে আমরা কাজকর্ম করতাম। এরপরেতে যদি আমরা বলি কি সেকেন্ড জেনারেশনে ভ্যাকিউম টিউবটা আমাদের রিপ্লেস হয়েছিল কি দিয়ে না, ট্রান্সিস্টর। জেনারেশন অফ কম্পিউটার পড়েছিলাম তো, অনেক ছোটবেলা পড়েছিলাম। হ্যাঁ, যাই হোক, আমাদের এখান থেকে একবার জাস্ট বেশিক্ষণ তো লাগবে না, 2-4 মিনিটের কথা প্রথম ক্লাসেতে একবার রিভাইজ হয়ে যাবে। সেকেন্ড জেনারেশনেতে কে থাকতো, ট্রানজিস্টর। তারপরেতে যখন থার্ড জেনারেশন এলো, থার্ড জেনারেশনেতে আমাদের এসেছিল কে, আইসি মানে নিশ্চয়ই জানিস, পুরো কথা বলে কি ইন্টিগ্রেটেড সার্কিট। এই আইসি ডেভেলপ হয়ে যাবার পরেতে আমাদের ফোর্থ জেনারেশন এসেছিল। সেই ফোর্থ জেনারেশনে কিন্তু আমাদের মাইক্রো প্রসেসর এসেছিল। সেই ফোর্থ জেনারেশনেতে যে মাইক্রো প্রসেসর এসেছিল সেটা কিন্তু আমাদের ছিল কি 4-বিট প্রসেসর। ওকে, এবং সেই যে 4-বিট প্রসেসর ছিল, সেই 4-বিট প্রসেসরটার নাম ছিল কতখানি জানিস, 4004। ওকে, এবং এখনও অবধি কিন্তু এই 4004-এর ইউজ আছে। এটা আজকের দিনে কোথায় ইউজ হয় বলতো, ইউজড ইন ক্যালকুলেটর। ওকে, আজকের দিনেও এখনও ব্যবহার করা হয়। সেটা কোথায় ব্যবহার করা হয়, আমাদের ক্যালকুলেটরে। আচ্ছা, এখানটা থেকে একটা কথা এলো, সেটাতে তোরা দেখতে পাচ্ছিস একটা আমি কথা লিখেছি 4-বিট প্রসেসর। তাহলে এই 4-বিট প্রসেসর, এই কথাটার মানে কি রে? 4টে স্যার কোর থাকবে, 4টে বিট স্টোর করে 4টে বিটের উপর কাজ করতে পারবে। 4টে বিটের ওপর কাজ করতে পারবে না, সে সাইমালটেনিয়াসলি 4টে বিটের ওপর এতে কাজ করতে পারবে। বোঝা গেল কথাটা? সাইমালটেনিয়াসলি সে 4টে বিটের ওপর এতে কাজ করতে পারবে। ওকে, তাহলে যেখানেতেই আমাদের এই 4-বিট প্রসেসর কথাটা আছে, মানে কি এখান থেকে আমাদের বুঝতে পারবে কি সাইমালটেনিয়াসলি সে 4টে বিটের ওপর কাজ করতে পারবে। তাহলে এখান থেকে ছোট্ট কথা, কিন্তু এটা ইন্টারভিউয়ের জন্য খুব দরকার পড়ে যায়। তাহলে এখান থেকে বলবো কি ইট ক্যান ওয়ার্ক সাইমালটেনিয়াসলি। কার ওপরেতে না, ওভার 4-বিট, তাই তো? আচ্ছা, তাহলে তোরা এখান থেকে বলতে পারবি সে যদি 4টে বিটের ওপরেতে কাজ করতে পারতো, তাহলে সেখান থেকে সে ভ্যালুটাকে কত থেকে কত অবধি সে মানে অ্যাক্সেস করতে পারতো বলতো? ভ্যালুটাকে সে কত থেকে কত অবধি অ্যাক্সেস করতে পারতো? নিশ্চয়ই বুঝতে পারছিস, 4টে বিট মানে কি সেখানেতে সেই তার যে ভ্যালুগুলোকে অর্থাৎ রেঞ্জগুলোকে সেটাকে সে অ্যাক্সেস করতো, সেটা কতখানি 2⁴, তাই না? সেখান থেকে সে অ্যাক্সেস করতো কতখানি 2⁴, সেই রেঞ্জ অবধি অ্যাক্সেস করতে পারতো। 2⁴-এর ভ্যালু কতখানি হয় তোরা নিশ্চয়ই জানিস। 2⁴ মানে কত ছিল, 2⁵ মানে 8, 2⁴ মানে কতখানি হয় 16। কিন্তু ডিজিটালের ক্ষেত্রে থেকে যখন অ্যানালগের আমরা কথা বলি, সেখান থেকে নাম্বারিংটা স্টার্ট হয় কোথা থেকে, 0 থেকে। তাহলে আমাদের যেহেতু নাম্বারিংটা স্টার্ট হয় কোথা থেকে না, ফ্রম 0 হচ্ছে কি নাম্বারিং স্টার্ট। তাহলে অ্যাকচুয়ালি সে 16টা হলে সে কোথা থেকে কোথাও অবধি অ্যাক্সেস করতে পারতো, নিশ্চয় 0 to 15। ওকে, সেটা ছিল কার ফান্ডামেন্টালস না, আমাদের 4-বিটের ফান্ডামেন্টালস। এরপরেতে 4th জেনারেশনের পরেতে আমাদের যে ঘটনাতে আমরা চলে গিয়েছিলাম সেটা আসছে কি না, ইন্টেল 8085। তাহলে আমাদের 4th জেনারেশনের পরেতে আমাদের পরের যে ফাংশানেতে আমরা চলে এসেছি, তখন থেকেই ইন্টেল সমস্ত জিনিসগুলোকে ডেভেলপ করা স্টার্ট করেছে। সেই ইন্টেল যে ডেভেলপ করা স্টার্ট করেছিল, সেই ইন্টেল ফার্স্ট আমাদের ডেভেলপ করে দিয়েছিল কাকে না, ইন্টেল 8085কে। তাহলে 8085 প্রসেসরটা বা মাইক্রো প্রসেসরটা সেটা কার দ্বারা তৈরি, সেটা হচ্ছে ইন্টেল দ্বারা তৈরি। আচ্ছা, এই 8085টার ক্ষেত্রে কিন্তু সেটাকে আমাদের প্রথম মাথায় রাখতে হবে, 8085 সেটা ছিল কি আমাদের 8-বিট প্রসেসর।
ওকে, তাহলে যদি আমি তোদেরকে শিখিয়ে দিলাম যে 4 বিট প্রসেসর মানে কি 4টে বিটকে নিয়ে সাইমালটেনিয়াসলি কাজ করতে পারছিল, তাহলে 8 বিট প্রসেসর মানে সেটা হয়ে যাবে কি, সেটা সাইমালটেনিয়াসলি 8টা বিটকে নিয়ে কাজ করতে পারবে। আমাদের যেহেতু 8 বিট প্রসেসরকে নিয়ে আলোচনা করব, সেটার ক্ষেত্রে আমরা তাহলে বুঝতে পারবো কতখানি সেটার যে রেঞ্জিং, সেটার রেঞ্জিংটা কোথা থেকে কোথায় হবে, 2⁻8 - 1 অবধি সে ভ্যালুগুলোকে একসাথে রেঞ্জ করতে পারবে, তাই তো? আচ্ছা, এখান থেকে যেহেতু আমরা এখান থেকে একসাথে কথা বলাটাকে স্টার্ট করছি, এখান থেকে আরও একটা কথা আমি শিখে রাখবো, এর যে মেন মেমোরি হয়, অয়ন মনে আছে এর মেন মেমোরির সাইজ কতখানি হয় ইন্টেল 8085 এর? 8085 হ্যাঁ, না আচ্ছা, এটাও কিন্তু এমসিকিউ এর জন্য বা ইন্টারভিউ পারপাসেতে খুব দরকার পড়ে, সেটা হচ্ছে এর যে মেন মেমোরির সাইজ হয় সেটা হচ্ছে কিন্তু 64 কিলোবাইট। ওকে, 64 কিলোবাইট, খুব ছোট্ট ছিল। আচ্ছা, এখানেতে আরও একটা কথা বুঝতে হবে, এখানেতে জিনিসটাকে প্রসেস করতে গেলে যে সাইকেল আছে, মানে যেটাকে আমরা বলি ক্লক সাইকেল, ওকে, মানে একটা বিটকে প্রসেস করতে সে যে টাইম নেয় বা একটা ডেটাকে প্রসেস করতে যে সে টাইম নেয়, মানে কি এখান থেকে ক্লক সাইকেল বলতে আমি বুঝিয়ে দিচ্ছি কি, সে তার যে টাইম পিরিয়ডের কথা হয়, সেই টাইম পিরিয়ড সেটাকে আমাদের এখান থেকে, সেটার কথাটাও আমাদেরকে মাথায় রেখে চলতে হবে। তার ভ্যালু হয় কতখানি, 1.3 মাইক্রোসেকেন্ড। ওকে, অয়ন মাইক্রো মানে মনে আছে কি হয়? মাইক্রো মানে -6, তাই তো? তাহলে তার যে একটা সাইকেল টাইম সেটা হয় কতখানি, 1.3 মাইক্রোসেকেন্ড, অর্থাৎ 1.3 ইন্টু 10⁻⁻6 সেকেন্ড। আমি এটাকে নিয়ে ডিটেলসে ডিসকাশন করব, ক্লক সাইকেল নিয়ে আমাদের পরীক্ষাতে কোয়েশ্চেন পড়ে, আগে একটুখানি আমাদের 8085 সম্বন্ধে পরিচয় নিয়ে নিতে হবে, তারপরেতে আমি ওটাকে নিয়ে ডিসকাশন করব। কিন্তু আরও একটা কথা, এই 8085 শুরু করার সময়তেই আরও একটা কথা তোকে আমি মনে রাখার কথা বলবো, এটাতে টোটাল কতগুলো ইনস্ট্রাকশান আছে, এটাতে কিন্তু মাথায় রাখবে 246 খানা কিন্তু ইনস্ট্রাকশান আছে। ওকে, তাহলে এখানটাতে এটাও মাথায় রাখবি, এটার মধ্যে টোটাল যে নাম্বার অফ ইনস্ট্রাকশন সেটা হচ্ছে 246। আর একটা ইম্পর্টেন্ট কথা এখান থেকে আমি বাকি কথাতে ডিসকাশন করব। আচ্ছা স্যার, এই 246 ইনস্ট্রাকশন যে ছিল, হ্যাঁ, এর মধ্যে আমরা যে কোনো মানে অপারেশন ঢুকিয়ে দিতে পারি তাই? না, তোরা যেহেতু পড়েছিস, দেখ আমরা শিখেছি কি অ্যাড এ, অ্যাড বি, অ্যাড সি, বা আমাদের কি ছিল মুভ এ পি, এইরকম করে টোটাল যে ইনস্ট্রাকশন ছিল, টোটাল ইনস্ট্রাকশন এর যে প্রসেস করার ক্যাপাবিলিটি সেটা ছিল কি আমাদের 246টা। ওকে, মানে এতে 246টা আমাদের ধরনের কাজ কমপ্লিট করা যেতে পারে, এটা হচ্ছে আমার বক্তব্য। বোঝা গেল? হয়েছে তো? আচ্ছা, আর একটা কথা, এটা কিন্তু কাজ করে কার ওপরেতে জানিস, +5 ভোল্ট সাপ্লাইয়ের ওপরেতে। ওকে, তাহলে তোরা যদি কখনো প্র্যাকটিক্যাল করে থাকিস, সেখানটাতে দেখবি যে হয়তো তোরা ডাইরেক্ট আমাদের বাড়ির ভোল্টেজের সাথে কানেক্ট করে সেখান থেকে ইনস্ট্রুমেন্টের বা কিটটা যেটা ছিল সেই কিটটাকে অপারেট করা হতো, কিন্তু তার মানে যে সেটা নয় যে সেটা 220 ভোল্টে কাজ করছে, নিশ্চয়ই ভেতরেতে একটা কোনো ভোল্টেজ স্টেবিলাইজার আছে, স্টেবিলাইজার বলবো না, আমাদের স্টেপ ডাউন করার কেউ একটা জায়গা আছে যে কিন্তু তাকে কিন্তু +5 ভোল্টে নামিয়ে নিয়ে আসবে। আর লাস্ট একটা ইনফরমেশান আমি তোকে এখান থেকে শিখিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে ইন্টেল 8085 ইনভেন্ট হয়েছিল 1975। ওকে, তাহলে এই কথাটা হচ্ছে, হ্যাঁ, এগুলো যদিও মনে হবে যে আমাদের পড়ার জন্য খুব একটা দরকারি কথা নয়, কিন্তু এই কথাগুলোকে কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবারেতে তোকে একটা কথা আমি এখান থেকে আরও একটুখানি কথা বলতে চাইছি, সেটা হচ্ছে কি, দেখতো এই যে আমি এই মাইক্রো প্রসেসরের কথা বললাম, তো মাইক্রো প্রসেসরের অ্যাডভান্টেজ কী কী হয় রে, মানে জাস্ট একটুখানি মনে করে নেওয়ার জন্য, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ মাইক্রো প্রসেসর, কী কী হয় রে, একটা দুটো বলার চেষ্টা কর। স্যার একবার বলুন স্যার। মাইক্রো প্রসেসরের অ্যাডভান্টেজ কী কী হতে পারে? আচ্ছা আচ্ছা, মাইক্রোপ্রসেসর অ্যাডভান্টেজ হচ্ছে কি যে মাল্টিটাস্কিং করতে পারে স্যার।
আচ্ছা, মাল্টিটাস্কিং এই কথাটাকে কার সঙ্গে আমরা ইউজ করেছি? আমরা কম্পিউটারের সময়তে ইউজ করেছি। সেটা কিন্তু শুরুকার দিনে এরকমভাবে কথা ছিল না। মাইক্রো প্রসেসর একসাথে অনেকগুলো জিনিসকে নিয়ে প্রসেস করতে পারে না, হতে পারে একটা দুটো জিনিসকে নিয়ে করতে পারে। মানে আমরা যে আজকের দিনে কম্পিউটার দেখছি, সেখানে গেমিং চালাচ্ছি, একদিকে গান শুনছি, সেগুলোকে বলে মাল্টিটাস্কিং। অর্থাৎ নাম্বার অফ টাস্ককে সাইমালটেনিয়াসলি তোর কমপ্লিট করা হচ্ছে। কিন্তু সেটা কিন্তু শুরুর দিকের মাইক্রো প্রসেসরের সময়তে সেরকম কিছু ঘটনা ছিল না। আমি এখান থেকে একটা কথা শুধু বলে রাখতে পারবো, সেটা হচ্ছে কি মাইক্রো প্রসেসরের সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কি এটাকে প্রোগ্রাম করা যায়। কার জন্যে? না, টু এক্সিকিউট নাম্বার অফ টাস্কস। ওকে, তাহলে আমাদের এখনকার দিনের মাইক্রো প্রসেসর যেহেতু অনেকগুলো কাজকে বলছে, তাই সেখানেতে আমরা বলে নেব কি নাম্বার অফ টাস্কস। তাহলে প্রথম যে এটার অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কি ইট ক্যান বি প্রোগ্রামড। প্রোগ্রাম করিয়ে দিলাম মানেই কি সে অটোমেটিক চলতে পারবে, না হলেই আমাদের সেখান থেকে ম্যানুয়াল ইনভলভমেন্টের দরকার পড়ে যেত। তাহলে প্রথম কথা আসছে কি ইট ক্যান বি প্রোগ্রামড। কার জন্যে? না, টু এক্সিকিউট মাল্টিপল টাস্কস। হলো, তাহলে এটা হয়ে গেল কি এর সব থেকে বড় অ্যাডভান্টেজ। ওকে, এখান থেকে আরো একটা কথা, এক্সিকিউট টু এক্সিকিউট মাল্টিপল টাস্কস হয়েছে। আচ্ছা, এখান থেকে আরও একটা কথা বলে রাখি, মাইক্রো প্রসেসর কিন্তু যেটা হয় সেটা কিন্তু ফাস্ট হয়। ওকে, এখানেতে তোদেরকে মাথার মধ্যে রাখতে হবে মাইক্রো প্রসেসরের যে স্পিড হয় সেই স্পিডটাকে মেজার করা হয় কোন ইউনিটে জানিস? স্পিডটাকে মেজার করা হয় হচ্ছে হার্জ ইউনিটে। ওকে, তাহলে স্পিডকে মেজার করা হয় কোথায়? হার্জ ইউনিটে। বেসিক্যালি আমাদের যে সমস্ত মাইক্রো প্রসেসর পড়বো, বা ফর এক্সাম্পল আমি 8085 পড়ছি, তার যে স্পিড হয়, মানে কার কথা বলছি? আমাদের যে সমস্ত নর্মাল যে সমস্ত মাইক্রো প্রসেসরগুলো আছে তার যে স্পিড হয় সেটা হয় হচ্ছে, তোকে জেনে রাখতে হবে 3 GHz। ওকে, 3 GHz। গিগা মানে তুই কতখানি কথা বলছিস? গিগা, মেগার পরেতে কত আছে? গিগা মানে কতখানি? 10⁹, তাই তো? এত। আচ্ছা, এবারেতে তোকে আমাদের কি জানতে হয়? সেটা জানতে হয় কি বলতো? মিলিয়ন। মিলিয়ন মানে কতগুলো ছিল? 10⁶। মিলিয়নের পরে কতখানি আসতো? মিলিয়নের পরে আসতো হচ্ছে বিলিয়ন। বিলিয়ন মানে হয় কতখানি? 10⁹। ওকে, তাহলে তোকে এখন থেকে এই কথাটাও কিন্তু শিখে রাখতে হবে। মানে মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে কিন্তু লাগবে না, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে লাগবে। 1000 মানে কতখানি হতো? 10⁵। 1000-এর পরেতে আমাদের কি আসতো? মিলিয়ন। মিলিয়ন মানে হয় কত? 10⁶। তারপরে থেকে আসে, তারপরেতে আসছে হচ্ছে বিলিয়ন। ওকে, তাহলে বিলিয়ন, বিলিয়ন মানে তোর কতখানি হয়? 10⁹। বিলিয়নের পরেতে কি আসে? ট্রিলিয়ন। ট্রিলিয়ন মানে তোর সেখান থেকে কতখানি হয়ে যায়? 10⁻²২। তার মানে এখান থেকে তোকে বুঝতে হবে যে মাইক্রো প্রসেসরটার ফ্রিকোয়েন্সি আছে কতখানি? 10⁹ হার্জ। মানে তোকে এখান থেকে একটা কথা বুঝতে হবে, মাইক্রো প্রসেসর 3 বিলিয়ন টাস্ক কমপ্লিট করতে পারে ইন এ সেকেন্ড। ওকে, তাহলে তোদের এখান থেকে বুঝে নিলাম কি ইট ক্যান পারফর্ম, এতটাই তার স্পিড কিন্তু, হ্যাঁ, ইট ক্যান পারফর্ম 3 বিলিয়ন টাস্ক। স্যার হ্যালো, বল। স্যার বলছি তাহলে এখনকার দিনে যে মাইক্রো প্রসেসরগুলো ইউজ হয় তাহলে ওইগুলো কিরকম স্পিড হয়, মানে মোবাইল বা কম্পিউটারে যেগুলো ইউজ হয়? আরও বেশি, সে ট্রিলিয়ন রিজিয়নে তো আমাদের চলে যেতে পারে। হয়েছে, এবারেতে সেগুলো মাইক্রো প্রসেসরের ভার্সান আছে বা আমাদের প্রসেসরের ভার্সান আছে, সেই প্রসেসরের ভার্সানগুলোর ওপরেতে তার ঘটনাগুলো আমাদের চেঞ্জেস হতে থাকবে, তাই তো? তাহলে এই হচ্ছে ঘটনা, এইটুকুনি বেসিক কথা আমাদেরকে জেনে রাখতে হচ্ছে। এবারেতে দেখ, আমি যেহেতু আমাদের এই মাইক্রো প্রসেসরকে নিয়ে আলোচনা করব, তার আগে আমাদের আরও একটা কথা জেনে রাখতে হবে যে 8085-এর বেসিক পিন ডায়াগ্রাম কীরকম হয়। ওকে, সেটা না জানলে আমরা বাকি ঘটনাকে আলোচনা করতে পারবো না। সেই জন্যে আমি প্রথমেতে তোদের সাথে এর যে পিন ডায়াগ্রাম আছে সেই পিন ডায়াগ্রামটাকে প্রথমেতে আমি এক্সিকিউট করে নেব, নিয়ে আমরা কিন্তু বাকি কথাকে বলব। আচ্ছা, যে কথাগুলো বললাম সেখান থেকে আরও একবার তোরা এখান থেকে রিভাইজ করে নে। 8085 কেন? তার কারণ হচ্ছে আলোচনা অলরেডি করলাম, সেটা হচ্ছে কি 8 বিট প্রসেসর। সেটাতে কি আছে দেখ তো, 16 বিট অ্যাড্রেস বাস।
ওকে, তার মানে এখান থেকে অ্যাড্রেস কিন্তু সে 16টা বিট নিয়ে অ্যাক্সেস করতে পারে। তাহলে কথাটা বুঝতে পারলি? বললাম কি, দেখ এটাতে 8 বিট স্যার প্রসেসর। এটা বলুন একবার 16 বিট অ্যাড্রেস বাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলবো। আমাদের এখান থেকে কথা আছে কি, দেখ তো এখান থেকে কথা আছে যে 8 বিট প্রসেসর, মানে সে 8টা ডেটাকে নিয়ে কাজ করতে পারছে। কিন্তু 16 বিট অ্যাড্রেস বাস মানে সে কতখানি রেঞ্জের অ্যাড্রেসকে অ্যাক্সেস করতে পারে, সেটা হচ্ছে 2^16। আর সেই 2^16, সেই 2^16 বলতেই আমাদের আসছে কতখানি, 64 কেবি। সেই জন্যেই আমরা বলি কি, 8 বিট মাইক্রো প্রসেসর বা 8085-এর ক্ষেত্রে যে মেমোরি থাকে সেটা আছে কতখানি, 64 কেবি। যে কথাটা তোদের আমি এখানটাতেও লিখে দিয়েছিলাম। দেখ তোদের এখানটাতে কোথায় লিখলাম, যে আমাদের এর যে মেন মেমোরি থাকে সেই মেন মেমোরি কত আছে, 64 কেবি। তাহলে 64 কেবি কেন লিখেছিলাম, তার কারণটাই হচ্ছে কিন্তু ওটা, তার কারণটাই হচ্ছে কি, আমি যে 64 কেবি লিখলাম না, দাঁড়া এক মিনিট, তার কারণে কি ছিল, 2^16। তোরা কিন্তু মাথার মধ্যে রাখবি 2^16 মানেই হচ্ছে কি 64 কেবি। আচ্ছা, এটা হচ্ছে কি ফাউন্ডেশন ফর অ্যাডভান্স সিপিইউ। সেই জন্য প্রথমেতে আমাদের সিলেবাসেতে এই বেসিক কথাটাকে ইনক্লুড করা আছে। তাহলে এই 3টে পয়েন্ট অলরেডি আমাদের ডিসকাশন করলো। আচ্ছা, এরপরে তো এখান থেকে আর্কিটেকচার ওভারভিউ বলে পিডিএফটাতে লেখা আছে, কিন্তু আমি আর্কিটেকচার ওভারভিউতে প্রথমেতে যাব না। আমি তোদেরকে পরিচয় করিয়ে নিতে চাইছি কার সাথে, সেটা আসছে এর পিন ডায়াগ্রামের সাথে আমি তোদেরকে পরিচয় করিয়ে নিতে চাইছি। স্যার হ্যালো। বল। স্যার বলছি, আপনি আগের স্লাইডে বললেন যে মানে স্পিডটা মানে হার্জে মাপা হচ্ছে, তো মানে হার্জে কেন হচ্ছে, মানে টাইমে, মানে হার্জ তো ফ্রিকোয়েন্সির ইউনিট, তাহলে হার্জে মানে ইয়েটা কেন মাপা হচ্ছে, টাইমটা মানে স্পিডটা? এবারেতে কথা হচ্ছে কি, এটা জেনারেল কনভেনশন হয়ে এসছে, এর কোনো সেরকমভাবে কোনো ফিক্সড অ্যান্সার নেই। তো আমাদের যারা সায়েন্টিস্টরা ডেভেলপ করেছিল, ফ্রিকোয়েন্সিটাকে তোর হার্জের ইউনিট হয়, তো ফ্রিকোয়েন্সির কথাটাকে বলেই তারা কাজটাকে চালিয়ে দিয়েছিল। এর ক্ষেত্রে সেরকমভাবে আলাদাভাবে আমরা যে কিছু কথা বলবো সেটা আমাদের বলার দরকার নেই, হয়েছে? এটা জেনারেল কনভেনশন, এখান থেকে আমাদের কোনো কিছু বলার দরকার নেই। আর তোরা নিশ্চয়ই জানিস যে একটা কথা মনে করে দেখ, যে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কি 1/টাইম পিরিয়ড। তুই ফ্রিকোয়েন্সি বড় হলে টাইম পিরিয়ড কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে। তাহলে তুই নিশ্চয়ই কথাটা বুঝতে পারছিস, দেখ যত টাইম ছোট হবে তত সে বেশি ফাস্ট হবে। তাহলে তোর কেমন একটা কথা হচ্ছে না, তুই বলছিস কি যে স্পিডটা খুব বেশি বলেছিস, সেখান থেকে সেকেন্ডের কথাটাকে বলছিস 10⁻⁻6, 10⁻⁹ সেকেন্ড হলে সেটা আরও বেশি ফাস্ট হবে। তাহলে তুই বলছিস বড়, কিন্তু সেখান থেকে রিপ্রেজেন্টেশনটা করছিস ছোট একটা ইউনিট দিয়ে। তাহলে সেখান থেকে ঘটনাটা কীরকম একটা ঘট লাগবে না? কি তোর বক্তব্য কি? তাহলে যেটা বললে তোর জিনিসটা বেড়ে যাচ্ছে, তুই সেটা দিয়ে রিপ্রেজেন্টেশন কর, তাহলে তোর ঘটনাটা সুবিধাজনক হবে, কি তাই না? হ্যাঁ, মানে যত ফ্রিকোয়েন্সি বাড়বে মানে টাইমটা কম লাগবে তত। হ্যাঁ, তত টাইম কম লাগবে, টাইম তত কম লাগবে মানে তুই সেখান থেকে বলতে পারবি কি জিনিসটা তত ফাস্ট হবে, তাই না? হ্যাঁ, সেই জন্যে এখানে আর টাইমের রেসপেক্টে বলতে গেলে তাহলে তোকে কী বলতে হতো, জিনিসটা স্পিড বাড়ছে কিন্তু টাইমটা তো তত কম লাগছে, কেননা ফ্রিকোয়েন্সি ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম। তাহলে যত তুই বলছিস কি কম টাইম লাগছে, তাহলে তুই রিপ্রেজেন্টেশন করার সময় তুই যখন মার্কেটেতে বলতে যাচ্ছিস যে এটা খুব ভালো বলে, তুই সেখানটাতে বলছিস কি, সেটা বলছিস যে দেখ না 10⁻⁻6 মাইক্রো অর্ডারেতে আছে, কি আরও ভালো তুই বলছিস ন্যানো অর্ডারে আছে, তাহলে কথাটা কীরকম দাঁড়িয়ে যাচ্ছে? তুই বলছিস ভালো বলে বলছিস ছোটোটা। সেটা কি আমাদের যারা ইঞ্জিনিয়ারিং পড়েছে বা যারা মাইক্রো প্রসেসর পড়েছে তারা কথাটা বুঝতে পারবে, কিন্তু যে একটা কোনো কিছু পড়েনি, একটা মনে করো আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সে মাইক্রো প্রসেসর নিয়ে বলছে, তাকে বললো কি একটা হচ্ছে 3 GHz, একটা বললো কি 50 GHz, কোনটা ভালো সে বুঝবে কীরকমভাবে বল? যেটার 50 লেখা আছে সেটা দেখেই সে বুঝবে এই জিনিসটা ভালো। আর তুই একটাই বললি একটা 10⁻⁻6 চলে আর একটা 10⁻⁹ চলে, সেটা বললে কেমন বুঝবে কথাটা, কি তাই না? হ্যাঁ স্যার। তো সেই কথাটাই, আর কোনো কিছু কথা এখানেতে নয়। আচ্ছা, এবারেতে এখানটাতে আমরা কাকে ওপেন করেছি দেখ, নিশ্চয়ই ছবিটাতে দেখতে পাচ্ছিস, এখানেতে আমরা ওপেন করেছি হচ্ছে পিন ডায়াগ্রাম অফ 8085, তাই তো? তো ছবিটাতে দেখেই বুঝতে পারছিস এখানেতে কতগুলো পিন আছে, 40খানা পিন আছে, তাই না? ছবিটা দেখেই তো বুঝতে পারছিস, দেখ নাম্বারিংটা কিরকম করা আছে, এরকম ভাবে উপর থেকে নিচে অবধি 20 গেছে।
তাই না? এখান থেকে ওপর থেকে নিচে অবধি এখানেতে 20 অবধি গেছে, তারপরেতে সেখানটা থেকে ঘটনাটা কীরকম হয়ে গেছে দেখ, আবার নিচের দিক থেকে নাম্বারিং করে উপরেতে চলে গেছে। তাহলে এখান থেকে তোদেরকে যদি কেউ কোনো মাইক্রোপ্রসেসরের চিপ দেয়, সেখানটা থেকে কিন্তু নাম্বারিংটা তোকে মনে রাখতে হবে। প্রথমেতে সিরিয়ালি এরকম উপর থেকে নিচের দিকে নামবে, তারপরেতে ঘুরে গিয়ে সেটা নিচে থেকে উপরের দিকে যাবে, তাই তো? এবারেতে এই ঘটনাটাকে পড়তে গেলে ফার্স্ট আমি এখান থেকে যে কথাটা পড়ব সেটা আসছে কি, এখানটার আমাদের যে ডেটা বাসের কথা আছে সেই কথাটাকে পড়ব। ওকে, আচ্ছা, এখানটার যে ডেটা বাসের কথাটা আছে সেই ডেটা বাসগুলো কোথা থেকে আছে দেখতে পাচ্ছিস? সেই যে ডেটা বাসগুলো আছে সেই ডেটা বাসগুলো আছে কোথায় দেখ, এই ছবিটার দিকে তাকা। এই ছবিটাতে তোরা দেখতে পাচ্ছিস পিন নাম্বার 12 থেকে পিন নাম্বার 19 অবধি কিন্তু আমাদের ডেটা বাসগুলো আছে। ওপরের দিকের যে ডেটা বাসগুলো আছে সেই ডেটা বাসগুলোর নামকরণ কীরকম হয় দেখতো, AD0। আর যখন নিচের দিকে আসবে, টোটাল তো আমাদের 8টা ডেটা বাস তোদের আগেই আলোচনা করা হলো, তাহলে আমাদের এখান থেকে কি আসবে, লাস্ট যেটা আসবে সেটা আমাদের কতখানি চলে যাবে, AD7। তাহলে 0 থেকে 7 অবধি মিলিয়ে তোরা পেয়ে গেলি কতখানি, 8টা। তোরা সেটা দেখতে পাচ্ছিস আমাদের যে 8085-এর চিপ আছে, সেই 8085-এর চিপের সেটা কোথা থেকে কোথা অবধি কাজ করছে না, 12 থেকে 19 অবধি কাজ করছে। আচ্ছা, এবারেতে তোদেরকে একটা কথা বুঝতে হবে, সেটা আসছে কীরকম কথা দেখতো। দেখ, এই ডেটা বাসেগুলোর সময়তে বা যেগুলোর থ্রু দিয়ে মাইক্রোপ্রসেসরেতে ডেটা যায় সেগুলোর সময়তে এখানটাতে সামনে এখানটাতে কী লেখা আছে দেখতো, AD0 to AD7। তার মানেটা এখানটাতে কী দাঁড়াচ্ছে, তার মানেটা দাঁড়াচ্ছে এই AD0 লেখা আছে মানে বলা হচ্ছে কি এটা হচ্ছে অ্যাড্রেস কাম ডেটা বাস। ওকে, তাহলে আমি এখান থেকে এই কথাটাকে ছোট্ট করে একবার তোদেরকে উল্লেখ করে নিই কথাটাকে, কীরকম কথা বললাম। দেখ, আমি এখানটা থেকে কাকে নিয়ে ডিসকাশন করছিলাম, সেটা হচ্ছে কি ডেটা বাস। অয়ন বা এ মণ্ডল, তোর নাম কি বললি? আরেকজন যে আছে তার আরেকজন যে বললি তোর নামটা কি রে, আমি ফলো করলাম। সে সুমন। সুমন তোর বাড়ি কোথায়? সে বাড়ি আমার বীরভূমে, কিন্তু মানে কলেজে যেখানে থাকি ওইটা পুরুলিয়া। আচ্ছা আচ্ছা, তোরও কি ল্যাটারাল এন্ট্রি ছিল নাকি তোরও ডাইরেক্ট এন্ট্রি ছিল? না, ল্যাটারেল। আচ্ছা, তোর কোন ডিপার্টমেন্ট ছিল আগে? আগে ইলেকট্রিক্যাল ছিল, কিন্তু এবার ইসি মানে ইলেকট্রনিক্স। আচ্ছা, ইলেকট্রিক্যালে ছিলিস মানে আগে মাইক্রোপ্রসেসর পড়িস নি তাই না? না পড়েছিলিস? হ্যাঁ, পড়েছিলাম। কোন সেমিস্টারে মাইক্রোপ্রসেসর ছিল তোদের? 5th সেমিস্টারে, তাই তো? হ্যাঁ, মনে হয় 5th সেম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোদের ক্ষেত্রে একটুখানি এগুলো রিলেট করা অনেকটা ইজি হবে যেহেতু তোরা একবার পড়ে এসছিস। তাহলে ডেটা বাস, সেই ডেটা বাসের কথাটার সময়তে নিশ্চয়ই তোরা বুঝতে পারছিস সেখানেতে কটা ডেটা বাস আছে বলে তোরা দেখতে পাচ্ছিস। সেই ডেটা বাসটা সেই রেজিস্টার মাধ্যমে আমরা আস্তে আস্তে আলোচনা করবো, তাড়াহুড়ো করার কিছু নেই, বেশি দিন যাবে না। আমরা বলেছি ম্যাক্সিমাম হলে 12 থেকে 15টা ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করে নেব, একটুখানি আস্তে আস্তে দেখতে থাকবো। আচ্ছা, ডেটা বাস তোরা এখান থেকে কোথা অবধি হয় বলে দেখে নিলি ছবিটার সময়তে, সেটা ছিল কি AD0 থেকে AD7। আচ্ছা, এখানেতে তো ডেটা মানে তো শুধু ডে লিখতে পারতাম, কিন্তু এখানেতে সামনে এ বলে কথাটা কেন লিখে দেওয়া আছে সুমন, এটার কারণ কি? অ্যাড্রেস ডেটা স্যার, অ্যাড্রেস ডেটা বাস। হ্যাঁ সুমন, তুই বল একটুখানি। মানে ওটা অ্যাড্রেস প্লাস ডেটা দুটো আছে ওই জন্য। হ্যাঁ, তাহলে তো এটাকে আমাদের পড়ার সময়তে কীরকমভাবে বলে, এটাকে পড়ার সময়তে বলে এটা হচ্ছে অ্যাড্রেস কাম ডেটা বাস, তাই তো? তাহলে এটা আমাদের অ্যাড্রেসকেও ট্রান্সফার করার কাজে ব্যবহার করে, আবার ডেটাকেও ট্রান্সফার করার কাজে ব্যবহার করে, তাই তো? আচ্ছা, এবারেতে কথা আসছে কি দেখতো, যেহেতু এটা অ্যাড্রেস কাম ডেটা বাস, তার মানে এটা কখনো কখনো সেটা অ্যাড্রেস হিসাবেতে কাজ করবে, কখনো কখনো আমাদের কি করবে না সেটা হচ্ছে আমাদের ডেটা বাস হিসাবেতে কাজ করছে। তাহলে এবারেতে আমাদের এখান থেকে সেটাকে বুঝবো কীরকমভাবে যে কখন সেটা অ্যাড্রেস বাস হিসাবে কাজ করছে আর কখন সেটা ডেটা বাস হিসাবে কাজ করছে। সেটাকে জানার জন্যে আমাদেরকে বুঝতে হয় কি, এখানেতে আরও একটা সিম্বল আছে বা সিম্বল আছে,
সেটা কোথায় আছে? সেটা আছে তোরা এখানটাতে দেখে নে, এই 30 নম্বর পিনেতে দেওয়া আছে। সেই 30 নম্বর পিনেতে কি দেওয়া আছে? একটা পয়েন্ট দেওয়া আছে, সেটা আসছে কি ALE। সেই ALE, সেই ALEটাকে কি বলে? সেই ALE পুরো নামটা কি সুমন মনে আছে? অ্যাড্রেস ল্যাচ এনেবল। হ্যাঁ, তাহলে সেটার পুরো নাম হচ্ছে কি অ্যাড্রেস ল্যাচ এনাবল। এই পিনটা দিয়েই কিন্তু আমরা বুঝে যেতে পারি যে সেটা কখন অ্যাড্রেস হিসাবে কাজ করবে আর কখন সেটা আমাদের ডেটা হিসাবে কাজ করবে, তাই তো? তাহলে এখান থেকে বোঝাচ্ছে যদি এই অ্যাড্রেস ল্যাচ এনাবেলের এই ভ্যালুটা থাকে কি পজিটিভ থাকে, মানে কি +1 থাকে। পজিটিভ মানে তোরা শিখেছিস +1, নেগেটিভ বা বাকিটাকে আমরা বুঝি কি 0 দিয়ে। এটা যখন 1 হবে পুরোটাই মানে মানে কোন স্পেসিফিক ইউজ করতে পারছি না আমরা, না, পুরোটাই একসাথে। যখন এটা পুরোটা +1 হবে তখন আমাদের বুঝতে হবে কি এটা অ্যাড্রেস বাস হিসাবে কাজ করছে। ওকে, এবং অ্যাড্রেস বাসের মধ্যেও সেটা কোন দিকটা? না, সেটা হচ্ছে লোয়ার অর্ডার অ্যাড্রেস বাস। হলো? আর আরও একটা কথা আছে কি, যখন এটাতে 0 থাকবে, সেই 0টা থাকলে আমাদের কি বলবে না, তখন এটা কাকে নিয়ে ডিল করছে? সেটা ডিল করছে কন্টেন্টস অফ ডেটা নিয়ে। তাহলে AD0 থেকে AD7 সেটা আমাদের কখনো অ্যাড্রেস হিসাবে কাজ করবে, কখনো ডেটা হিসাবে কাজ করবে। কখন অ্যাড্রেস হিসাবে কাজ করবে এবং কখন ডেটা হিসাবে কাজ করবে সেটাকে বোঝার জন্য আমাদেরকে কার দিকে তাকাতে হবে? ALE, বা যাকে আমরা বললাম কি অ্যাড্রেস ল্যাচ এনাবেল। আচ্ছা, এবারেতে আমাকে কে বলবি? অয়ন বল। অয়ন বল তো, এখানে আমি একটা কথা লিখেছি লোয়ার অর্ডার অ্যাড্রেস। লোয়ার অর্ডার অ্যাড্রেস বলতে কথাটার মানে কি বুঝি? স্যার 0 থেকে 3 অবধি হবে স্যার। আমাকে AD 0 থেকে AD 3 অবধি অ্যাক্সেস করতে পারবো। অয়ন লোয়ার অর্ডার অ্যাড্রেস মানে কি? স্যার মানে 80 থেকে 87টা নাকি? 80 থেকে 87? আমি ওটার কথা বলছি না, আমি তোকে বলছি দেখ অ্যাড্রেস বাস কতখানি থাকে। অ্যাড্রেস তোরা শিখেছিস, আমি একটু আগে আলোচনা করলাম 16টা। তাহলে 16টা থাকলে তো সেখান থেকে কি থাকছে? এরকমভাবে থাকছে কি 15, তারপরেতে থাকছে কি 14, তারপরে 13, তারপরেতে 12, এরকম করতে 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 তোর এখানেতে এসে এদিকটা থেকে তাহলে কি হবে? 0 থেকে স্টার্ট হবে, 0, 1, 2, 3 এরকমভাবে যাবে, গিয়ে সে কোথাও অবধি যাচ্ছে? 12 অবধি যাচ্ছে। তাহলে লোয়ার অর্ডার বলতে আমি সেখান থেকে কোনটাকে বোঝাচ্ছি? নিচের দিকের পার্ট। 0 থেকে 7। হ্যাঁ, মানে নিচের দিকের বলতে আমি এখান থেকে বোঝাচ্ছি কি লোয়ার অর্ডার, মানে সেটা চলে যাচ্ছে কোথায়? 0 থেকে 7, তাই তো অয়ন? হ্যাঁ রে, আমাদের সুমন, তাই তো কথাটা দাঁড়াচ্ছে। লোয়ার অর্ডার মানে কি 0 থেকে 7। আচ্ছা, এই কথাটা বুঝিয়েও তোকে কিন্তু একটা কথা আরও বুঝতে হবে। আচ্ছা, নিচের দিকের ডেটাগুলো আমাদের কি হয়? লেস সিগনিফিক্যান্ট হয় কি? কথাটা বুঝতে পারছিস তো? মানে আমি এখান থেকে তোকে বলছি কি দেখ, আমাদের কাছে ডেটা আছে। আচ্ছা, এই কথা আমরা পরে ডিসকাশন করবো, এখন এটাকে শুরুর দিকে ডিসকাশন করতে গেলে হেভি হয়ে যাবে, এটার কথায় আমি যাব না। তাহলে আমি এখান থেকে প্রথম কথা শিখে নিলাম কি, যে আমাদের এই ডেটা বাস যেটা আছে সেটা অ্যাড্রেস বাস হিসাবেও কাজ করতে পারে, ডেটা বাস হিসাবেতেও কাজ করতে পারে। অ্যাড্রেস বাস হিসাবে কখন কাজ করবে? যখন অ্যাড্রেস ল্যাচ এনাবেলেতে 1 থাকবে। আর ডেটা বাস হিসাবেতে কখন কাজ করবে? যখন অ্যাড্রেস একটার মধ্যে আমাদের থাকবে কি 0 থাকবে। এরপরে তো তোরা দেখতে পেয়েছিস এখানটা থেকে আরও একটা ছবি ওই দিকটাতেই আমার ওপেন করা ছিল। সেটা কি ছিল দেখ তো, A8 থেকে A15। A8 থেকে A15 কোথায় দেওয়া ছিল দেখতে পেয়েছিস? দেখ এখানেতে 21 নম্বর পিন থেকে 28 নম্বর পিন অবধি। তাহলে এই যে A8 থেকে A15 সেটা আমাদের কোথায় যাচ্ছে? মাইক্রোপ্রসেসরের পিন 21 থেকে পিন 28 অবধি। তাহলে এটাকে দেখেই তুই বুঝতে পারছিস এটা হচ্ছে কি আমাদের হাইয়ার অর্ডার ডেটা বাস, তাই তো? তাহলে আমাদের এটাকে আমরা বলে দিচ্ছি কি হাইয়ার অর্ডার ডেটা বাস। আচ্ছা, এখানেতে কিন্তু তোদেরকে এবারেতে একটা গুরুত্বপূর্ণ কথা শিখতে হবে। সেটা আসছে দেখ, হাইয়ার অর্ডার যে ডেটাবেসটা হয় না, সেই হাইয়ার অর্ডার ডেটাবাসটা সবসময়তে হয় কি ইউনিডিরেকশনাল। ওকে, আর এই যে লোয়ার অর্ডার ডেটা বাস ছিল, লোয়ার অর্ডার ডেটা বাসটা কিন্তু হয় কিন্তু আমাদের বাই ডিরেকশনাল।
কেন বাই ডিরেকশনাল কথাটা নিশ্চয়ই বুঝতে এদিকে পারছি। স্যার ওইটা না দুদিকে তীর চিহ্ন দেওয়া ছিল। হ্যাঁ দাঁড়া, এখান থেকে একটা কিছু অসুবিধা হচ্ছে, এক মিনিট দাঁড়া। হয়েছে? তাহলে এবারে তুই ছবিটার দিকে তাকালেও তোরা বুঝতে পারবি। দেখ এই AD0 থেকে AD7 মধ্যে কিন্তু আমাদের অ্যারো মার্কসটা কিন্তু কোথায় দিয়ে দেওয়া আছে, দেখ দুটো ডিরেকশানেতে দিয়ে দেওয়া আছে। তাহলে দুটো ডিরেকশানেতে দিয়ে দেওয়া আছে মানে আমরা এটাকে বুঝবো কি, এটা হচ্ছে বাই ডিরেকশনাল। আর দেখ হাইয়ার অর্ডারটার সময়তে কি দিয়ে দেওয়া আছে আমাদের, শুধুমাত্র আমাদের কি দিয়ে দেওয়া আছে দেখ তো, সেটা একটা দিকেতে দেওয়া আছে। স্যার একটা জিনিস বুঝতে পারিনি, বল। এখানে AD0 থেকে 7 মানে স্যার ও আচ্ছা, তো প্রত্যেকটা একটা একটা করে। হ্যাঁ বাস। সুমন তাই তো কথাটা, নাকি এখান থেকে কিছু আর বলার মতন আছে? তো কি বলছেন? তাই তো, নাকি এখানটা থেকে আর কোনো কিছু কনফিউশনের মতন আছে? না স্যার ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার, এটা মানে এটা এক ইউনিডাইরেকশন মানে এটা সবসময় ডাটা হিসেবেই কাজ করবে, অ্যাড্রেস। হ্যাঁ 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 হ্যাঁ। একবার ডেটা হিসাবে কাজ করবে, একবার তোর অ্যাড্রেস হিসাবে কাজ করবে। কখন ডেটা হিসাবে কাজ করবে তোকে শিখিয়ে দিলাম, যখন ALEর মধ্যে আমাদের 0 থাকবে। কখন অ্যাড্রেস হিসাবে কাজ করবে, যখন ALEর মধ্যে আমাদের 1 থাকবে। এই একদম আচ্ছা না না স্যার, একটা কথা স্যার, ALE মধ্যে ধরুন 1 আছে, তখন তার মানে কি এই যে 12 থেকে 18 আর এদিকে আপনার এটা করে 21 থেকে 28 মানে পুরোটাই আপনার অ্যাড্রেস, পুরোটাই কাজ করবে অ্যাড্রেসে, পুরোটাই। একদম একদম একদম। ও আচ্ছা। আর স্যার বলছি এখানে মানে বাই ডিরেকশনাল মানে তো এটা মানে অ্যাড্রেস বা ডেটা মানে দিতেও পারবে, মানে ইনপুট হিসেবেও নেবে, আবার আউটপুট হিসেবেও দিতে পারবে, তো এই জন্য বাই একদম একদম ঠিক থাক, আমি সেটাকেই আলোচনা করতে যাচ্ছিলাম, তুই বলে নিলি। তাহলে এখানটাতে বাই ডিরেকশনাল মানে কি, সে ডেটা দিতেও পারে আবার ডেটা নিতেও পারে, কিন্তু এখানটার ক্ষেত্রে সেটা কি আসছে, শুধুমাত্র সে অ্যাক্সেস করতে পারে। ওকে, মানে হায়ার অর্ডারটা সে কী করতে পারে, শুধুমাত্র অ্যাক্সেস করতে পারে। এই হয়ে গেল কি তার তফাৎ। আচ্ছা এবারেতে আমরা এখান থেকে পরের কথাতে যেটা চলে যাব, দেখ এখানেতে একটা পয়েন্ট আছে IOM। কোথায় আছে দেখ, একবার ছবিটার দিকে তাকালে তোরা দেখতে পাবি এখান থেকে আছে কিন্তু, দেখ এই পয়েন্টটা 34 নম্বর পিনে। 34 নম্বর পিনেতে এখান থেকে দিয়ে দেওয়া আছে কি, দেখ তো IO/M বার। ওকে, তাহলে এই কথাটার মানে কি দাঁড়াচ্ছে? হ্যাঁ রে অয়ন, তোরা তো পড়েছিস মোটামুটি, এখান থেকে একটুখানি আমাকে হেল্প করতে পারবি। আমি এবারেতে কোন পিনটাকে নিয়ে আলোচনা করে নিতে চাইছি, সেটা আসছে কি IOM বার। ওকে, তো এই ঘটনাটা আমাকে কি বলে দেয়, সেটা আসছে মাইক্রো প্রসেসরটা মেমোরি রিলেটেড অপারেশান করছে না ইনপুট আউটপুট রিলেটেড অপারেশান করছে। ওকে, তাহলে তুই এখান থেকে বুঝতে পারছিস, যদি এখানেতে দেখ IO সেটার কথাটাকে আমি যদি 1 করে দিই, মানে কি সেটা ইনপুট আউটপুটটার ক্ষেত্রে 1 হলো, মানে সেটা দেখেই তোদেরকে বুঝে নিতে হবে যে এখানেতে এই পিনটাতে যদি কখনো 1 থাকে, তার মানে আমরা বুঝবো কি এটা ইনপুট আউটপুট ডিভাইস রিলেটেড অপারেশান করছে। ওকে, তাহলে এখানটা থেকে আমাদের বুঝে নেব কি ইট পারফর্ম ইনপুট আউটপুট ডিভাইস রিলেটেড অপারেশন। তাহলে সমান এখানটাতে যদি আমি 0 দিয়ে দিই, তাহলে সেখানের ঘটনাটা কি দাঁড়াবে? মেমোরি রিলেটেড অপারেশনগুলো হবে একদম। তাহলে এখানটাতে যদি 0 বসিয়ে যাই, সেটা তাহলে আমাদের কি চলে গেল, ইট পারফর্ম মেমোরি রিলেটেড অপারেশন। তাই তো? তাহলে একদম সহজ কথা, এর মধ্যে কোনো কিছু আমাদের বোঝার মতো আমাদের অসুবিধা নেই। আচ্ছা, এরপরেতে আমরা যে জিনিসটাকে নিয়ে ডিসকাশন করব সেটা আসছে কি, দেখতো এর মধ্যে দুটো পিন আছে, একটা আছে কি দেখতো S0 আর একটা আছে কি আমাদের S1, তাই না? S0 আর S1টা কোথায় আছে, ছবিটার দিকে তাকালে দেখতে পাচ্ছিস? 29 আর 33, তাই তো? এটা S2 লেখা না স্যার? হ্যাঁ, ওটা লিখতে গিয়ে কোনোভাবে হয়ে গেছে, ওটার কথা ছাড়। মানে এখান থেকে তোদের বুঝতে হবে কি, এখান থেকে দুটোই জিনিস আছে, একটা আছে কি S0 আর একটা আছে কতখানি S1। এটা 1ই লেখা আছে। ওকে, খুব ছোট বলে তোর এখান থেকে বুঝতে এরকম অসুবিধা হচ্ছে।
তো আয়ন তুই একবার বলতো এখান থেকে এই যে S0 আর S1 আছে, এই S0 আর S1টাকে কি বলে? এটা সিলেকশন, ওই স্যার মেমোরি সিলেকশন এই দিকের না, বিটটা এটাকে select করবো না প্রথম ওটা? কথা আসছে, এটাকে সুমন এটাকে কি বলে রে? এটার নাম কি? স্যার এটা মনে পড়ছে না। আচ্ছা, এটাকে বলে কি স্ট্যাটাস। ওকে, মাইক্রোপ্রসেসরটা আমাদের এখন কোন স্ট্যাটাসেতে আছে সেটাকে আমাদের ডিফাইন করে এই S0 আর S1 মানে। আচ্ছা, এখানে তো দুটো জিনিস আছে, এখানটাতে দেখছিস কি একটা আছে S0 S1, মানে দুটো বিট মানে এখান থেকে কটা কম্বিনেশন হবে? 4টে কম্বিনেশন হবে। 4টে কম্বিনেশন কি কি হতে পারে দেখ, 0 0 0 1, তারপরে আসছে কত 1 0, আর কত হতে পারে 1 1। যখন দুটোতেই 0 আছে তখন বুঝতে হবে মাইক্রোপ্রসেসরটা আমাদের এখন করছে কি, যে সে হল্ট স্টেজে আছে। ওকে, অর্থাৎ সে কোনো কাজ পারফর্ম করছে না, ইনস্ট্যান্টেনিয়াস কোনো একটা মুহূর্তের জন্য সে থেমে আছে। যদি এটাতে থাকে কি দেখ 0 1, তার মানে তো সেখান থেকে আমাদের বুঝতে হবে কি এটা করছে কি আমাদের রিড করছে। ওকে, রিড করছে। স্যার এটা 0 1 রাইট হবে না? হ্যাঁ, 1 0-তে রাইট। ওকে, 0 1-এতে রিড হয়েছে। আচ্ছা, যাই হোক, তাহলে এটা রিড করছে, কোথা থেকে রিড করছে অয়ন? এটা আপনার ইনপুট যেটা, না, এটা রিড করছে কোথা থেকে? রিড ফ্রম মেমোরি। কি অয়ন, তাই তো? আমাদের সুমন তাই তো, কথাটা তাই দাঁড়াচ্ছে। এগুলো স্যার একটা স্যার কোডের যে লিস্ট হ্যাঁ, ছিল স্যার। সেইখান থেকে না বলছেন? হ্যাঁ, কিন্তু আমাদের এখান থেকে কথাটাকে মাথায় রেখে যেতে হবে, আমাদের পরীক্ষাতে কাজ কোয়েশ্চেন আসতে পারে S0 আর S1 এর ফাংশন কি। S0 S1 এর ফাংশন হলে তাকে তো তোদেরকে এই 4টে কম্বিনেশনকে লিখে দিয়ে তোকে চলে আসতে হবে, 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য চলে আসে। বুঝতে পেরেছি। আচ্ছা, আর তাহলে তুই বুঝতে পারছিস 1 0, সেই 1 0 মানে কতখানি থাকবে? রাইট থাকবে। Right. রাইট মানে এখান থেকে কি করছে, সে কোথায়, সে মেমোরিতেও রাইট করতে পারে আর ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যেও রাইট করতে পারে, সে যা কিছুই হোক না সেখানে সে রাইট করছে। আর আমাদের সুমন 1 1টা কি ছিল রে? স্যার মানে কোনো মানে ডিভাইস থেকে ইনপুট নিচ্ছে মানে আউটপুট নিচ্ছে এই এরকম? সেটার নাম কি ছিল? সেটার নাম ছিল অপকোড ফেচ, তাই তো? অপকোড ফেচ কথাটার মানে কি ছিল, যে অপকোড বলতে কি ছিল, মাইক্রোপ্রসেসরকে যে ইনস্ট্রাকশানগুলো দেওয়া হয় সেটাকে বলা হতো কি অপকোড। যার উপরেতে কাজ করতে বলা হয় সেটাকে বলা হয়েছিল কি অপারেন্ট। সেটাকে নিয়ে আমি ডিটেলসে ডিসকাশন করব, কিন্তু তোরা তো নিশ্চয়ই মোটামুটি শুনেছিলিস অপকোড কাকে বলে আর অপারেন্ট কাকে বলে। তাহলে অপকোড মানে কি, যেটার সাহায্যে আমি যে ইনস্ট্রাকশানটার কথা বলছি সেটাকে বলি কি আমরা অপকোড। তাহলে আমি এখান থেকে কার কথা বললাম, যে অপকোড ফেজ। অপকোড ফেজ মানে কি, মেমোরিতে কি ইনস্ট্রাকশান দেওয়া আছে সেটাকে সে রিড করার চেষ্টা করছে, মানে আমাদের এই অপকোড ফেজ সেটাকে বলি কি ইনস্ট্রাকশান রিড ফ্রম মেমোরি। মানে মাইক্রোপ্রসেসরটাকে এখন কি কাজ করতে হবে সেটা মেমোরির কোথাও না কোথাও কোনো না কোনো লোকেশানেতে বলে দেওয়া থাকবে, যেটাকে আমরা প্রোগ্রাম করব বলে ইনপুট করে দিয়েছি, সেই জিনিসটাকে কিন্তু সে পড়ে নেয়, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরেতে আমরা যে ঘটনাটাকে বা যে পিনটার ঘটনা সম্বন্ধে একটুখানি আলোচনা করে নিতে চাইবো সেটা হচ্ছে কি আমাদের রেডি পিন। ছবিটা দেখলে তোরা বুঝতে পারবি সেখানে মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে একটা রেডি বলে পিন আছে। রেডি পিনটা কোথায় আছে দেখ তোরে, দেখ তো কোথায় রেডি বলে পিন লিখে দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? 35-এতে রেডি বলে একটা পিন দেওয়া, 35-এ একটা রেডি বলে পিন দেওয়া আছে। তো সুমন, এই রেডি পিনটা কি? স্যার মানে যখন এক্সটার্নাল কোনো মানে ডিভাইস কানেক্ট করা হয় মানে তখন মানে ওই মানে কাজটা করবে কি না, রেডি আছে কি না কাজটা করার জন্য, মানে সেইটা ওই পিনটা দ্বারা বোঝা। কাজটা করবে কি করবে না, না এখানে তো এটাকে দিয়ে বলা হয় কি, যে তোর রেডিতে 1 এলো, তার মানে কি তোকে বুঝতে হবে পেরিফেরাল ডিভাইসগুলো মধ্যে যে কাজটা দেওয়া হয়েছিল সেই কাজটা কমপ্লিট হয়েছে কি হয়নি। অর্থাৎ কাজটা কমপ্লিট হয়েছে মানে কি, সেটা রেডি হয়েছে কি হয়নি। মানে তুই কাউকে বললি কি ভাই যে তুই কি রেডি আছিস, তুই
রেডি আছিস, মানে তোকে বললাম কি তুই জামা প্যান্ট পরে রেডি হয়ে আয়। মানে তোকে বললাম কি তুই জামা প্যান্টটা পরেছিস, মানে কি তুই জামা প্যান্টটা পুরো রেডি হয়েছিস, অর্থাৎ তুই কি তোর কাজে কাজটা দিয়েছিলাম সেই কাজটাকে কি কমপ্লিট করেছিস, সেই রকমভাবে এখানেতে কথাটা বলা হচ্ছে। তার মানে বলা হচ্ছে কি তার যে পেরিফেরাল ডিভাইসগুলো সেটা রেডি আছে কিনা, মানে কি তাকে যে কাজটা দেওয়া হয়েছিল সেই কাজটাকে সে কমপ্লিট করেছে কিনা, তাই তো? তাহলে এখান থেকে হ্যাঁ হ্যাঁ বল সুমন। মানে ওই যে টাস্কটা ও মানে করছিল, অনগোয়িং যে টাস্কটা ছিল ওইটা কমপ্লিট হয়েছে কিনা হ্যাঁ ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে আমাদের এখান থেকে বলছি পারছি কি রেডি, মানে বলতে পারছি কি এই রেডি জিনিসটাতে যদি কখনো আমাদের ওয়ান আসে, ওকে, সেটা দিয়ে আমাদের বুঝবো কি, সেটা দিয়ে বুঝবো পেরিফেরাল ইজ রেডি। ওকে, পেরিফেরাল মানে বুঝতে পারছিস তার ইনপুট বা আউটপুট ডিভাইসগুলো, মানে সেখান থেকে বুঝছিস কি পেরিফেরাল ইজ রেডি, সেটা মানে কি ইট হ্যাজ কমপ্লিটেড ইটস টাস্ক। যেমন তোকে এই কথাটা বললাম, তোকে বললাম কি যে জামা প্যান্ট পরে তুই রেডি হয়, মানে তুই জামা প্যান্ট পরে মানে তোর কাজটাকে কমপ্লিট করে তুই রেডি হয়, তার মানে সেটাকেই আমি বলছি কি হোয়েদার ইট হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক অর নট, হোয়েদার ইট হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক অর নট। এই কথাটাকে বোঝানোর কথা হচ্ছে কি আমাদের এখান থেকে ওয়ান থাকলে সেটাকে দিয়ে আমরা বুঝি। তাহলে এটার আমাদের দরকার কি ছিল? দরকার হচ্ছে কি সে যদি কাজটা কমপ্লিট না করে তুই তাকে যদি আবার একটা অন্য কাজ দিয়ে দিস, সে কী করবে? মাথা খারাপ করে ফেলবে। যে খুব মনে কর হাই ব্রেনের লোক আছে তাকে তুই একসাথে 5টা কাজ দিলে সে করতে পারে। যে মনে কর একটুখানি বোকা আছে, মানে আমাদের মতন বোকা আছে, তাকে তুই একটা কাজ শেষ হলে তারপরে তো একটা কাজ দে, তবে সে করতে পারবে। তার মানে কি আসছে, মাইক্রো প্রসেসর তো ফাস্ট কিন্তু পেরিফেরাল ডিভাইস তো ফাস্ট নাও হতে পারে। তাহলে মাইক্রো প্রসেসরের সাথে পেরিফেরাল ডিভাইসগুলোর সিনক্রোনাইজেশন করে নেয়, অর্থাৎ মাইক্রো প্রসেসরকে সে পেরিফেরাল ডিভাইসগুলো আমাদের ঠিকঠাকভাবে চালনা করানোর জন্য, নাহলে একটা আগে চলছে একটা পরে চলছে, সেখানেতে ঘটনাটা কি হয়ে যাবে, একটার সাথে আর একটা ক্লাস হয়ে যাবে। সেই জন্য তাহলে আমাদের এই রেডি পেনটার মানে পারপাস কি, মানে সেটাকে তোরা বলবি কি, সেটা আসছে কি টু সিনক্রোনাইজ দ্য স্লোয়ার পেরিফেরাল বা ফাস্টার পেরিফেরাল, কার সাথে? মাইক্রো প্রসেসরের সাথে। তাহলে এখান থেকে এটার যে কাজটা সেটা আসছে কি টু সিনক্রোনাইজেশন করা, মানে দুটোকে একই সাথে কাজ করা। তাহলে সেখান থেকে আমরা বলছি কি টু সিনক্রোনাইজ দ্য পেরিফেরাল। মানে রেডিতে ওয়ান থাকলে তবেই ডেটা ট্রান্সফার হবে, না ছেড়ে তো হবে না মাইক্রো প্রসেসরে। হ্যাঁ, সেটা তো আমাদের কি বলবো, মানে একজন লেম্যানের কথা, মানে যারা একদম টেকনিশিয়ান তারা যদি এখানে চেক করে দেখবে হ্যাঁ ওয়ান আছে তার মানেতে হবে। কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা কি? অ্যাকচুয়াল ঘটনাটা হচ্ছে কি আমাদের আউটপুট বা ইনপুট ডিভাইসের সাথে মাইক্রো প্রসেসরটাকে সিনক্রোনাইজ করা, মানে দুজনেই যখন একই সাথে একই তালে কাজ করতে থাকবে কাজটা ভালো হবে, তাই না? যে বস ইনস্ট্রাকশান দিচ্ছে আর যাকে ইনস্ট্রাকশান দিচ্ছে দুজনেতেই যদি একই ফ্রিকোয়েন্সির লোক হয়, মানে তুই যার সাথে প্রেম করছিস আর তুই তোদের যদি মনের ভাবনা চিন্তা দুটোর একই সাথে অনগোয়িং থাকে তাহলে কাজটা ভালোভাবে হবে। এখানে তো সেই ঘটনা, মাইক্রো প্রসেসর আর দুজনে যদি একই ছন্দে কাজ করতে থাকে কাজটা ভালো হবে। সেই জন্যই আমি এখান থেকে কথাটা বলছি কি টু সিনক্রোনাইজ দ্য পেরিফেরাল, কার সাথে? না উইথ দ্য মাইক্রো প্রসেসর। ওকে, তাহলে এই যে আমাদের এই রেডি পিনটা, সেই রেডি পিনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পিন, এই কথাটাকে কিন্তু তোদেরকে বুঝে রাখতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এবারেতে এখান থেকে আরো একটা কথা আছে, সেটা আসছে কি দেখতো, ট্র্যাপ বলে একটা পয়েন্ট আছে। ট্র্যাপ বলে পয়েন্টটা কোথায় আছে দেখতে পাচ্ছিস? পিন নাম্বার 6। স্যার রেডিটা একবার বলবেন স্যার, রেডিটাই ভুলে গেলাম। রেডিটা যদি ওয়ান থাকে সেটা দিয়ে বুঝতে হবে কি যে পেরিফেরাল যে ডিভাইসটা দিয়েছিলাম সেই পেরিফেরাল ডিভাইসটা তার কাজটাকে কমপ্লিট করেছে, অর্থাৎ তাকে আবার একটা নতুন কাজ দেওয়ার সে যোগ্য হয়ে উঠেছে। ওকে, এই কথাটাকে তোকে বোঝাতে চাইলাম, আর কিচ্ছু না। হয়েছে? ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এবারেতে দেখ তোরা শিখেছিস কি, দেখ যদি কোথাও একটা এমার্জেন্সি সিচুয়েশান হয়, এমার্জেন্সি সিচুয়েশান হলে কী করিস? আমাদের মনে কর বাড়িতে আগুন লেগে গেছে, আমরা তখন যাতে করে বাড়িটাকে বাঁচিয়ে রাখা যায় তখন আমরা কি করি? আমরা ফায়ার স্টেশনেতে কল করি।
ঠিক সেরকমভাবে মাইক্রো প্রসেসরেতে মনে করে হয় যে হঠাৎ করে মনে কর পাওয়ার ফেলিওর হয়ে গেছে, তাহলে মাইক্রো প্রসেসর যে যে কাজ করছিল সেই সমস্ত জিনিসকে সে বিগড়ে ফেলবে। কিন্তু মাইক্রো প্রসেসরটাকে তোকে বাঁচিয়ে রাখতে হবে, তার কারণ কি মাইক্রো প্রসেসরটার দাম আছে। তো সেই দামি জিনিসকে বাঁচিয়ে রাখতে গেলে যাতে করে সে তার ফাংশনগুলোকে মেনটেন করতে পারে, সে মেনটেন যাতে সে ঠিকঠাকভাবে করতে পারে, মানে এমার্জেন্সি সিচুয়েশানে যাতে তার নিজের স্ট্যাটাসটাকে মেনটেন করতে পারে, সেই জন্য এখানে তারও একটা সিগন্যাল দিয়ে দেওয়া আছে, যে সিগন্যালটাকে আমাদের বলা হয় কি এই ট্র্যাপ সিগন্যাল। ওকে, তাহলে এই ট্র্যাপ সিগন্যালটা কিসের কাছে ব্যবহার হয় সেটা আসছে কি দেখতো, কত নম্বরে স্যার এটা? ট্র্যাপ সিগন্যাল এখানটাতে দিয়ে দেওয়া আছে, দেখ 6 নম্বর পিনেতে সিগন্যালটাকে দিয়ে দেওয়া আছে, তাই তো? তাহলে এখান থেকে এই যে ট্র্যাপ সিগন্যালটা আছে সেই ট্র্যাপ পয়েন্ট আমাদের কার কাজে ব্যবহার করা হয়? সুমন সুমন কি স্যার বলবো? মানে এটা মানে ইন্টারাপ্ট হিসেবে ব্যবহার হয়, মানে না, সব থেকে বেশি প্রায়োরিটি। হ্যাঁ, সেটা তো আমরা পড়েছি বলে সেটাকে বলতে পারছি, কিন্তু আমি যেখান থেকে বেসিক আলোচনা করলাম, বেসিক জিনিসগুলোকে মাথায় রাখতে হবে, তবে আমরা কি করতে পারবো, ইঞ্জিনিয়ারিং পড়ার পরেতে প্রপারলি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ট্র্যাপটাকে আমাদের তৈরি করার সময় কিসের জিনিসের কাজে ব্যবহার করা হয়েছিল? সেটাকে ব্যবহার করা হয়েছিল কিসের জন্যে? সেটা আসছে দেখতো টু হ্যান্ডেল দ্য এমার্জেন্সি সিচুয়েশন। ওকে, যখনই তোরা এখান থেকে বুঝবি কি, দেখ এই ট্র্যাপ সিগন্যালটা আমাদের হয়ে গেছে কি 1 হয়ে গেছে। ওকে, তার মানে তোকে বুঝতে হবে কি, সেটা আসছে কি, দেখ যে আমাদের পুরো জিনিসটার ক্ষেত্রে একটা এমার্জেন্সি অ্যাপিয়ার করেছে। তো যখনই এমার্জেন্সি অ্যাপিয়ার করলে তোকে কি করতে হয়, এমার্জেন্সি সিচুয়েশানেতে যা যা কাজ আছে সেটা কমপ্লিট করতে হয়। মানে বাড়িতে আগুন লেগে গেলে আমাদের কি করতে হয়, ফার্স্ট ফায়ার স্টেশনকে কল করতে হয়, তারপরেতে কি করতে হয়, এখানেতে যা যা ইলেকট্রিসিটির কানেকশান আছে সেই কানেকশানগুলোকে ডিসরাপ্ট করতে হয়, নাহলে কি সেইগুলো থেকে আবার আগুন লেগে যাবে। বা পাড়ার যারা ছেলেপুলে আছে তাদেরকে ডাকতে হয় জল দাও বলে। তো এখানেতেও যখন এমার্জেন্সি অ্যাপিয়ার করে যায়, যখন তার ট্র্যাপটাতে 1 হয়ে যায়, তখন আমাদের মাইক্রোপ্রসেসর তার এমার্জেন্সি জিনিসগুলোকে করতে থাকে। তখন আমাদের যে মাইক্রোপ্রসেসরের প্রোগ্রামটাকে কন্ট্রোল করে, যেটা মানে যে প্রোগ্রাম কন্ট্রোলার, ওকে, সেই প্রোগ্রাম কন্ট্রোলারটা আমাদের কোন পয়েন্টেতে চলে যায় না, সেটা চলে যায় হচ্ছে একটা অ্যাড্রেসেতে, যেই অ্যাড্রেসটা হচ্ছে কতখানি 0024, এবং সেই অ্যাড্রেসটা কি সে হেক্সাডেসিমেলেতে। তাহলে সে তখন যে পয়েন্টেতে চলে যায়, তার মানে তার অপারেশনটাকে যেই পয়েন্ট থেকে সে স্টার্ট করতে বলে সেটা কোথায় লিখে দেওয়া আছে না 0024-এতে লিখে দেওয়া আছে। ওকে, তাহলে যখনই এই ক্রিটিক্যাল সিচুয়েশানটা অ্যারাইভ করলো, মানে ট্র্যাপেতে যখন 1 পড়ে গেল, মাইক্রোপ্রসেসর নিজেকে কোথায় নিয়ে চলে যাবে, বলবে যে তোমার 0024 থেকে যেই প্রোগ্রামগুলোকে বা যেই অপারেশানগুলোকে করতে পড়ার কথা আছে, তুমি সেখান থেকে অপারেশানগুলোকে পড়া স্টার্ট করো। মানে তাকে টেনে নিয়ে কোথায় চলে যাবে না 0024-এতে নিয়ে চলে যাবে। স্যার মানে ওইখান থেকে করলে কি সুবিধা হবে, মানে ওই লোকেশন থেকে অপারেশন করলে? ওই লোকেশানেতে আমাদের এমন কিছু ইনস্ট্রাকশান লিখে দেওয়া আছে, যে ইনস্ট্রাকশানগুলোকে আমরা যখন আরও ডিটেলসে পড়বো সেখানেতে গিয়ে পড়বো, সেখানেতে এমন কিছু ইনস্ট্রাকশান লিখে দেওয়া আছে যে ইনস্ট্রাকশানগুলো পারফর্ম করলে মাইক্রোপ্রসেসরটা তার যে বেসিক স্ট্রাকচার আছে, বেসিক স্ট্রাকচারকে সে কখনো হারিয়ে ফেলবে না। ওকে, মানে মাইক্রোপ্রসেসর আমাদের কী যাবে, বেঁচে যাবে। বোঝা গেল কথাটা? স্যার এটা ট্র্যাপে 1টা হবে মানে কি কন্ডিশনে হতে পারে স্যার? ওই যে বললাম কি, অটোমেটিক একটা পাওয়ার ফেলিয়ার হয়ে গেছে, পাওয়ার ফেলিয়ার হয়ে যাওয়া মানে ট্র্যাপ সিগন্যালেতে গিয়ে কি পড়ে যাবে, 1 পড়ে যাবে। 1 পড়ে গেল মানে কি, মাইক্রোপ্রসেসরের যে প্রোগ্রাম কন্ট্রোল করে, মানে প্রোগ্রাম কাউন্টার যেটা থাকে, সেই প্রোগ্রাম কাউন্টার আমাদের কোথায় চলে যাবে, 0024-এতে চলে যাবে। 0024-এতে মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে এমন কিছু অপকোড লেখা আছে, যে অপকোডগুলোকে পারফর্ম করলে মাইক্রোপ্রসেসরটা কিন্তু নষ্ট হয়ে যাবে না, সেটা এমার্জেন্সি সিচুয়েশনেতেও সে তার নিজের বৈশিষ্ট্যগুলোকে বজায় রাখতে পারবে। তাই তো সুমন, নাকি এখান থেকে কনফিউশন লাগছে কিছু? হ্যাঁ স্যার, বলছি ট্র্যাপের ফুল ফর্ম কিছু আছে? ট্র্যাপের ফুল ফর্ম সেরকমভাবে নেই, ট্র্যাপটাকে আমরা ট্র্যাপ বলেই পড়বো, ঠিক আছে? যেমন ইন্টারাপ্টের ফুল ফর্ম আছে, ট্র্যাপের সেরকম আমাদের কোনো কিছু ফুল ফর্ম বলে আমাদের সেরকম কিছু কথা নেই। তো সেটাকে আমাদের আর আলাদা করে কিছু বলার দরকার নেই। হলো? আচ্ছা, হ্যাঁ স্যার, ঠিক আছে।
আচ্ছা, তুই যদি বলতে চাস যে ট্র্যাপের ফুল ফর্ম কি, ট্র্যাপটা তো নিশ্চয়ই বুঝতে পারছিস একটা শর্ট ফর্ম বা শর্ট ফর্মের কিছু। তো এটা ডেজিগনেটেড কোনো এরকমভাবে যে টি দিয়ে একটা কথা, আর দিয়ে একটা কথা, এ দিয়ে একটা কথা, পি দিয়ে একটা কথা, এরকমভাবে কোনো কিছু আমাদের কথা নেই। ওকে, তোদের এখান থেকে একটা কথা বলতে পারিস, এখান থেকে ট্র্যাপ বলতে গেলে তোরা যেটা বলতে পারবি সেটাতে আমাদের লেখা আছে, মানে কি সেটাতে তোকে হাইয়েস্ট প্রায়োরিটি দিতে হবে। ওকে, তাহলে ট্র্যাপ বলতে গেলে তোরা এখান থেকে কিসের কথা বলছিস, সেটার ক্ষেত্রে প্রায়োরিটিটা হাইয়েস্ট থাকবে, মানে হাইয়েস্ট প্রায়োরিটি। ওকে, এটার কথাটা আছে কি, এটা হয় কি নন মাস্কেবল। হ্যাঁ রে, নন মাস্কেবল বলতে কি বোঝায় অয়ন আর সুমন? নন মাস্কেবল বলতে কি বোঝায়? নয় স্যার, মাস্ক মাস্ক না, অ্যাড্রেসটা হিডেন নয়। হ্যাঁ রে অয়ন, কি বলে নন মাস্কেবল মানে? মানে আমি প্রোগ্রাম করে সেটাকে জোর করে জিরো করে দিতে পারবো না। যদি সে 1 হয়ে যায় তো সে 1ই হয়ে থাকবে। মানে আমি প্রোগ্রামিং করে যে তার ভ্যালুটাকে চেঞ্জ করে দেবো সেটাকে আমি কিন্তু চেঞ্জ করতে পারবো না। তাকে আমি চেঞ্জ করতে পারবো কখন, যদি আছে কি নন মাস্কেবল, মানে হচ্ছে কি এর যে 1টা আছে এটা তখনই চেঞ্জ করা যাবে, ইট ক্যান বি চেঞ্জ, যদি আমি মাইক্রোপ্রসেসরটাকে রিস্টার্ট করি, ইফ ইট ইজ রিস্টার্ট। ওকে, আদারওয়াইজ রিস্টার্ট, বা আমি সেটাকে বলতে পারি কি যদি আমি সেটাকে রিসেট করি। রিসেট মানে আমি এখানে তো রিস্টার্ট বোঝাচ্ছি। তো যদি আমি সেটাকে রিসেট বা রিস্টার্ট করি তখনই আমি শুধুমাত্র সেটাকে জিরো করতে পারবো। মানে সে যে 0024 এই জায়গা থেকে অপারেশানগুলোকে স্টার্ট করেছিল, সেই জায়গা থেকে অপারেশানগুলোকে পড়া বন্ধ করে আমার দরকারি কাজ, মানে আমি যে ইনস্ট্রাকশান দিচ্ছি সেখানের ইনস্ট্রাকশানগুলোকে সে কাজ করতে থাকবে, সেটা কিন্তু সে তারপরেতে করবে, তার আগেতে সে কিন্তু করবে না। ওকে, এটুকুনি কথাকে আমাদের বলতে পারবো। আচ্ছা, তো এখানে একটু বোঝা যাবে কি 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 এই নন মানে মাস্কেবল মানে হচ্ছে, আমি বললাম কি আমি তাকে প্রোগ্রাম চালিয়ে, মানে মাইক্রোপ্রসেসরের ভেতরে তো আমাদের প্রোগ্রাম চলে, সেই প্রোগ্রাম দিয়ে সেটাকে আমি কখনো জিরো করতে পারবো না। ওকে, অন্যান্য যে কিছু আমাদের এমার্জেন্সি সিচুয়েশান হ্যান্ডেল করার আছে আমরা পড়বো, সেখানেতে ইন্টারাপ্ট বলে একটা ঘটনা আছে, সেই ইন্টারাপ্টের ঘটনাগুলোকে আমরা প্রোগ্রাম চালিয়ে হ্যান্ডেল করতে পারবো। কিন্তু আমাদের যদি ট্র্যাপ, সেটাও তো একটা বেসিক্যালি ইন্টারাপ্টেরই ঘটনা, যেটা আমাদেরকে শুরুতেই আমাদের অয়ন বলছিল, এই সুমন বলছিল। তো সেখানটাতে কথাটা আসছে কি, সেটা কিন্তু আমাদের জোর করে করা যাবে না, সেটা যদি হয়ে যায় তো হাই, তো সেটা আমাদের হাই থাকবে। কি সুমন, আর কিছু বলতে হবে এখানতে? না স্যার, বলছিলাম এইটা তো মানে হার্ডওয়্যার বেসড ইন্টারাপ্ট তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই জন্য যেহেতু এটাকে প্রোগ্রাম করে করতে পারবো না, প্রোগ্রাম করে চেঞ্জ করা গেলে সেটাকে বলতাম কি সফটওয়্যার ইন্টারাপ্ট। তাহলে যেহেতু এটা প্রোগ্রাম করে চেঞ্জ করা যাচ্ছে না, তাহলে আমি এটাকে বলবো কি হার্ডওয়্যার ইন্টারাপ্ট। কি হয়, তাই তো? নাকি এখান থেকে কনফিউশন কিছু? হার্ডওয়্যার ইন্টারফেস বুঝতে পারছেন, মানে এটা অটোমেটিক হবে, এটা মানে ইনবিল্ট ফাংশন একটা বলতে পারেন। হ্যাঁ, এটা একটা হচ্ছে মাইক্রোপ্রসেসরের ইনবিল্ট ফাংশন, তুই বলতে পারিস। আচ্ছা, এখানেতে আর একটা কথা আমি এখানটা থেকে উল্লেখ করব, সেটা আসছে কি জানিস, এই যে ট্র্যাপটা, সেই ট্র্যাপটাকে অফিসিয়ালি কিন্তু RST 4.5 লেখা হয়। ওকে, অর্থাৎ রিস্টার্ট 4.5 লেখা হয়। আমাদের এখানটাতে দেখতে গেলে দেখবি এখানেতে RSTর 5.5, 6.5, 7.5 লেখা আছে। তাহলে ট্র্যাপটা কি? ট্র্যাপটাও তো একটা জিনিসের তোর কাইন্ড অফ রিস্টার্টের মতো। সেই জন্যে এটাকে তোর অফিসিয়ালি একটা ডেজিগনেটেড নাম দেওয়া হয়েছে, এটাকে বলা হয় কি অফিসিয়ালি ইট ইজ কল্ড RST 4.5। হয়েছে? অনেক কিছু বক্তব্য এখানেতে? না না স্যার। সুমন, কিছু বক্তব্য? না স্যার। আর আমার ভালো লাগছে না, আজকের দিন এই অবধিই থাক, বাকি কথা পরের দিন আলোচনা করবো, ঠিক আছে? পরে যেদিন ক্লাস নেবো আমি তোদেরকে ইনফর্ম করে দেবো। ওকে, তোদের টাইম আমার টাইম দেখে, দুজনদের টাইম একসাথে দেখেই আমি সেখানেতে আলোচনা করবো। বোঝা গেল? ঠিক আছে। আচ্ছা, বলছিলাম একটু মাইক্রোপ্রসেসরের কোনো একটু নোটস বা কিছু থাকলে ওটা একটু শেয়ার করবেন, মানে পড়ার ক্ষেত্রে সুবিধা হবে। আচ্ছা, এই কয়েকটা দিন ক্লাস হোক, তারপরে আমি সেগুলোকে করে দিচ্ছি, ঠিক আছে? এখন শুরুতেই সেগুলোকে করার দরকার নেই, একটু কয়েকটা দিন যাক, কয়েকটা দিন গেলে তারপরে তোগুলোকে করে দেবো নাকি? ঠিক আছে স্যার। ওকে ওকে স্যার। চল, বাই, রাখলাম। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। চল, বাই।